হ্যালো বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পরে আজকে একটা তোমাদের সামনে ভিডিও নিয়ে আবারও চলে আসলাম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি কেমিস্ট্রি, হ্যাঁ, পঞ্চম যে অধ্যায়টা আছে সেই পঞ্চম অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, তো দেখো আমাদের টপিকগুলো লেখা আছে, কি কি টপিক আজকে আলোচনা করব। প্রথমে তোমাদের একটু যোজনী নিয়ে একটু কথা বলবো। পরে কেন্দ্রীয় পরমাণু কি, হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলবো। মুক্তজোড় ইলেকট্রন কি জিনিস সেটা নিয়ে একটু কথা বলবো। তারপরে বন্ধনজোড় ইলেকট্রন নিয়ে একটু কথা বলবো। অষ্টক কি জিনিস এই নিয়ে কথা বলবো। অষ্টক সম্প্রসারণ যেটা আছে, হ্যাঁ, আর অষ্টক সংকোচন, এই কয়েকটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবা, দেখলে এই টপিকগুলো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রথমে একটু যোজনী নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে যোজনী জিনিসটা কি? হ্যাঁ, যোজনী, তাহলে যোজনী কি? যোজনী হচ্ছে কি কোন একটা পরমাণু, হ্যাঁ, অন্য একটা পরমাণুর সাথে যুক্ত হয়ে যে যৌগ গঠন করে না, এই যে যৌগ গঠন করার সময় যে একটা পরমাণু আরেকটা পরমাণুর সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ, কতগুলো, হ্যাঁ, মানে যুক্ত হওয়ার যে ক্ষমতা, হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে তোমার কি যোজনী। হ্যাঁ, মানে আমরা যদি দেখি একটু বিষয়টা, যেমন হচ্ছে কি বলতে পারি, হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী কত? 1। তারপরে সালফারের যোজনী হচ্ছে কত আছে? 2 আছে, 4 আছে, হ্যাঁ, 6 আছে। হ্যাঁ, তারপরে যদি আমরা ফসফরাস দেখি, ফসফরাস হচ্ছে 3, 5। হ্যাঁ, এরকম প্রতিটা মূলে একটা করে যোজনী আছে। যেমন হচ্ছে সোডিয়ামের যোজনী হচ্ছে কত? 1। ক্লোরিনের যোজনী কত? 1। হ্যাঁ, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। হ্যাঁ, কার্বনের যোজনী আমরা যদি বলি, কার্বনের যোজনী 2, 4। এরকম প্রতিটা মূলে একটা করে যোজনী আছে। তোমাদের বইয়ের দেখবা যে চার্ট আছে, হ্যাঁ, এই চ্যাপ্টারটা খুললেই তোমরা দেখতে পাবা যোজনীর একটা চার্ট আছে, যৌগমূলকের একটা চার্ট আছে। হ্যাঁ, ওই চার্টগুলোতে তোমরা দেখবা যে সবগুলা মৌলের যোজনীগুলো সুন্দর করে দেওয়া আছে, তো ওইখান থেকে এই জিনিসগুলো দেখে নিবা। তো এটাই হচ্ছে যোজনী, যুক্ত হওয়ার যে অন্য একটা পরমাণুর সাথে, হ্যাঁ, যুক্ত হওয়ার যে ক্ষমতা, হ্যাঁ, ওই সংখ্যাটাই হচ্ছে কি যোজনী। আরেকটা জিনিস এখানে মাথায় রাখবা, যোজনী আর হচ্ছে তোমার আধান, এটা সব সময় পরীক্ষায় আসে, আধান আর যোজনীর মধ্যে পার্থক্য কি জিনিস। হ্যাঁ, তো যোজনী আর আধান এইটার কিন্তু সংখ্যাগুলো সেম, বাট যোজনীর ক্ষেত্রে কিন্তু আধান জিনিসটাকে আমরা কাউন্ট করি না। আধান কি? আধান দুই ধরনের হতে পারে। হ্যাঁ, একটা হচ্ছে পজিটিভ আধান, একটা হচ্ছে কি নেগেটিভ আধান। হ্যাঁ, মানে একটা ধনাত্মক আর একটা হচ্ছে ঋণাত্মক। এই জিনিসগুলো কাউন্ট করা হয় শুধুমাত্র আধান বা চার্জের ক্ষেত্রে। হ্যাঁ, আধান বা চার্জ, কিন্তু যোজনীর ক্ষেত্রে এই জিনিসটা কাউন্ট করা হয় না। ওকে, তো যোজনী জিনিসটা সম্পর্কে আমরা ক্লিয়ার হয়েছি আশা করি। আচ্ছা, এবার একটু আমরা কেন্দ্রীয় পরমাণু নিয়ে কথা বলবো। কেন্দ্রীয় পরমাণু, আচ্ছা দেখো, কেন্দ্রীয় পরমাণু কি জিনিস? কেন্দ্রীয় পরমাণু, তাহলে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি কোনো একটা যৌগের, হ্যাঁ, কেন্দ্রে যে পরমাণুটা থাকে সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এবং অন্য কথায় যদি আমরা বলতে চাই, কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কোন একটা যৌগ, মনে করো সে আমরা কি বলতে পারি, ধরো পিসিএল, হ্যাঁ, PCl5 বা PCl3, হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, দুইটা আমরা যৌগ নিলাম। তো এই যৌগটার মধ্যে কয়টা পরমাণু আছে দেখো তো, এখানে দুইটা, একটা ফসফরাস আছে একটা ক্লোরিন আছে, সেম এখানে। তো এই যৌগটার ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে কার যোজনী সর্বোচ্চ, যেটা যোজনী সর্বোচ্চ মানে সব থেকে বেশি যোজনী থাকবে, বড় যোজনী থাকবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। ওকে, তো দেখি, যেমন এখানে হচ্ছে ফসফরাসের যোজনী হচ্ছে আমরা কাউন্ট করি হচ্ছে 3, 5। ওকে, ক্লোরিনের হচ্ছে 1, শুধুমাত্র 1। তাহলে তুমি দেখো তো কার আমাদের যোজনীটা বেশি? ফসফরাসের, তাই না? 5। তাহলে কেন্দ্রীয় পরমাণু কি হবে? ফসফরাস হবে। আরেকটা যদি আমরা যৌগ দেখি, যেমন সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, H2SO4, তাহলে এখানে দেখো তো এখানে তিনটা পরমাণু আছে, হাইড্রোজেন আছে, সালফার আছে, অক্সিজেন আছে। তাহলে তুমি দেখো তো এখানে কার যোজনী কত? হাইড্রোজেনের 1, এখানে হচ্ছে 2, 4, 6 সালফারের ক্ষেত্রে, হ্যাঁ, আর অক্সিজেনের কত? 2। তাহলে এখানে দেখো তো কার সর্বোচ্চ যোজনী? সর্বোচ্চ যোজনী দেখা যাচ্ছে সালফারের। হ্যাঁ, দ্যাটস ওয়াই এখানে কেন্দ্রীয় পরমাণু হবে কে? সালফার। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এরকম প্রতিটা যৌগের ক্ষেত্রে তুমি বের করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা কথা বলবো মুক্তজোড় ইলেকট্রন নিয়ে। হ্যাঁ,
মুক্ত জোড় ইলেকট্রন কি জিনিস? মুক্ত জোড় ইলেকট্রন। তো দেখো মুক্ত জোড় ইলেকট্রনটা কি? আচ্ছা, আমরা তো কেন্দ্রীয় পরমাণু শিখলাম, তাই না? তো দেখো মুক্ত জোড় ইলেকট্রনটা কি? কোন একটা যৌগের ক্ষেত্রে, হ্যাঁ, কোন একটা যৌগের ক্ষেত্রে তোমার যে কেন্দ্রীয় পরমাণুটা আছে, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণুটার সাথে অন্যান্য যে আনুষঙ্গিক পরমাণুগুলো আছে সেগুলো যুক্ত করে কি একটা বন্ধন গঠন করে না? তো ওই বন্ধন গঠন করার সময় বন্ধনে আবদ্ধ যেগুলো থাকতেছে সেগুলো হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন, আর বন্ধনের বাইরে যে ইলেকট্রনগুলো থাকতেছে মানে সর্বশেষ ইয়ার ক্ষেত্রে তোমার, হ্যাঁ, সর্বশেষ শক্তি স্তরের ক্ষেত্রে যে ইলেকট্রনগুলো কি করতেছে বা জোড়টা, ইলেকট্রন জোড়টা তোমার বন্ধনে অংশগ্রহণ করতেছে না, সেগুলো হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন। হ্যাঁ, তারা কি বাইরে ছোটাছুটি করে বেড়াচ্ছে, তাই না? ওই জন্য ওগুলোকে বলা হচ্ছে মুক্ত জোড়। মুক্ত মানে কি? ছোটাছুটি করে বেড়ানো হয়, স্বাধীন। আচ্ছা, আমরা যদি একটা উদাহরণের মাধ্যমে দেখলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ধরো সে আমরা PCl3, হ্যাঁ, ফসফরাস ট্রাইক্লোরাইড, এই যৌগের ক্ষেত্রে একটু দেখবো। ওকে, তো দেখো ফসফরাস কত? ফসফরাসের আমরা জানি হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা কত? 15। হ্যাঁ, ক্লোরিনের ক্ষেত্রে কত? ক্লোরিন হচ্ছে 17। ওকে, তাহলে আমরা যদি একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, ফসফরাস দেখো তো, ফসফরাস মনে করে এটা হচ্ছে ফসফরাস। তাহলে ফসফরাস কি হয়? এই যে পেয়ার মাত্র ইলেকট্রন দেখাচ্ছি আমি, একটা দুইটা। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে কয়টা থাকে? প্রথমটাতে দুইটা, দ্বিতীয়তে কয়টা থাকবে? 8টা। এই যে 8, এই যে 8টা, এই যে কয়টা হলো? 6টা, 8টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা থাকবে বলো তো? যেহেতু 15টা, হ্যাঁ, 8 9 10টা হয়েছে, তাহলে আর কয়টা থাকে? 5টা থাকে। তাহলে দেখো এই যে একটা দিলাম, দুইটা দিলাম। এখন তোমাকে একটা জিনিস দেখতে হবে যে এখানে অপর যে পরমাণুটা আছে কয়টা আছে? 3টে আছে, হ্যাঁ, তাহলে বাকি 3টে আমি সিঙ্গেলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। আরেকটা জিনিস কিন্তু মাথায় রাখো, সবসময় ইলেকট্রনগুলো পেয়ার আকারে থাকে, হ্যাঁ, জোড় আকারে থাকে। কিন্তু এখানে সিঙ্গেল কেন দিলাম? কারণ এখানে 3টা পরমাণু আছে, আমাদের বন্ধনটা গঠন করতে হবে, দ্যাটস ওয়াই। ওকে, আচ্ছা, এখন দেখি ক্লোরিন। তাহলে ক্লোরিন আমি একটু আর্ট করার চেষ্টা করি। ক্লোরিন একটা, দুইটা, 1 2 3 4 5 6 7 8। ক্লোরিন 17টা না? তাহলে কত হয়েছে? 8 2 10। আচ্ছা, আর কয়টা থাকে? 7টা থাকতেছে। আচ্ছা, তাহলে এখানে একটা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে বাকি কয়টা থাকে? 6টা থাকতেছে। তাহলে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। কয়টা হলো? 2 2 4 5 হয়েছে, 6 7 হয়েছে। ক্লিয়ার? এখানেও দেখাই, এই দিয়ে দিলাম 1 কয়টা থাকে? 6টা থাকতেছে। 5 6 হয়ে গেছে। আরেকটা আছে, তাহলে এখানেও আমরা দেখাই একটু। তাহলে আর 6টা লাগবে। আচ্ছা, দেখো আমরা PCl3 এটার গঠনটা কিন্তু আট করে ফেলছি। এখন আমাদের টপিকটা কি ছিল? মুক্তজোড় ইলেকট্রন। এখন দেখো তো তুমি, আমি কি বলছিলাম? যেগুলো বন্ধনে অংশগ্রহণ করতেছে না, সর্বশেষ শক্তি স্তরের ক্ষেত্রে। তাহলে দেখো তো সর্বশেষ শক্তি স্তর কি? প্রতিটা পরমাণুর ক্ষেত্রে দেখি আমরা। এখন দেখো এখানে একটা, হ্যাঁ, এই যে এখানে একটা, এক জোড়া, 2 3 4 5 6 7 8 9 10। তাহলে কয় জোড়া? 10 জোড়া।
তাহলে 10 জোড়া এখানে এই যৌগটার ক্ষেত্রে কি আছে, মুক্ত জোড় ইলেকট্রন আছে। মুক্ত জোড় কতটি, 10 জোড়া, 10 জোড়া মুক্ত জোড়। বা এখন কত টি যদি বলে তাহলে কয়টি হবে, 20টি হবে, তাহলে 20টি। ক্লিয়ার টপিকটা? এইভাবে তুমি প্রতিটা মৌলের ক্ষেত্রে বের করতে পারবা, প্রতিটা মৌলের ক্ষেত্রে বের করতে পারবা। তুমি আরো কিছু তোমাদের আমি হোমওয়ার্ক দিচ্ছি, PCl5 এটা করবা, হ্যাঁ, PCl5, BF3, এগুলো তোমাদের হোমওয়ার্ক, নিজেরা প্র্যাকটিস করবা, আশা করি পারবা তুমি। আচ্ছা, এবার আমরা বন্ধন জোড় আসি, হ্যাঁ, বন্ধন জোড়, বন্ধন জোড়। আচ্ছা, তাহলে বন্ধন জোড় কি জিনিস, বন্ধনে আবদ্ধ যে কয়েকটা ইলেকট্রন থাকবে, সেইটা হচ্ছে বন্ধন জোড় ইলেকট্রন। এর আগে একটা কি ছিল, যেগুলো বন্ধনে অংশগ্রহণ করতেছে না, সেটা হচ্ছে কি মুক্ত জোড়। তাহলে বন্ধনে যেটা অংশগ্রহণ করতেছে সেটা কি, সেটা হচ্ছে বন্ধন জোড়। ওকে, তাহলে এইটা থেকে আমরা একটু দেখি, হ্যাঁ, বন্ধনে কয়টা অংশগ্রহণ করছে, তাহলে আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো। দেখো বন্ধনে কয়টা অংশগ্রহণ করতেছে, দেখো তো এখানে এক জোড়া, এখানে এক জোড়া, এখানে এক জোড়া। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া, বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে এখানে 3 জোড়া। ঠিক আছে, PCl3 এর ক্ষেত্রে বন্ধন জোড় ইলেকট্রন কয় জোড়া, বন্ধন জোড় 3 জোড়া। ঠিক আছে, তাহলে কয়টি, 6টি। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এখন এগুলো তুমি কিছু প্র্যাকটিস করবে, তাহলে এই টপিকটা একবার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা, সরি, এবার আমরা একটু কথা বলবো অষ্টক নিয়ে, হ্যাঁ, অষ্টক, অষ্টক, অষ্টক জিনিসটা কি আসলে, অষ্টক একটা জিনিস আমরা পড়ছিলাম, সেটা হচ্ছে অষ্টকের নিয়ম। তাহলে অষ্টকের নিয়ম কি বলতো, কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে যদি 8টি ইলেকট্রন থাকে, হ্যাঁ, 8টি যদি ইলেকট্রন থাকে, সেটা হচ্ছে কি অষ্টকের নিয়ম। তোমরা কি নিষ্ক্রিয় গ্যাস নাম শুনছ, নিষ্ক্রিয় গ্যাস পর্যায় সারণীর গ্রুপ 18 যে আছে না, এই গ্রুপ 18 এর মৌলগুলোকে বলা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হ্যাঁ, কি কি গ্রুপ 18 মৌলগুলো বলো দেখি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানসন, এগুলো হচ্ছে তোমার কি গ্রুপ 18 এর মৌল। হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস বলা হয় এদেরকে, ঠিক আছে, বা নোবেল গ্যাস। ওকে, এদের ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় সর্বশেষ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন, কিন্তু এক্সেপ্ট, হ্যাঁ, একটা কিন্তু আছে, সেটা হচ্ছে হিলিয়াম। আচ্ছা, অষ্টকের নিয়মের ভিতরে আরেকটা নিয়ম আসে, হ্যাঁ, সেই নিয়মটাকে বলা হচ্ছে 2-এর নিয়ম। এই 2-এর নিয়ম ফলো করা হচ্ছে তোমার হিলিয়াম। আচ্ছা দেখি, হিলিয়াম কত, 2, তাহলে দেখো হিলিয়াম এই 2, তাহলে কি থাকে 1s2। তাহলে আমি কি বলছিলাম বলতো, কোন মৌলের সর্বশেষ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে, হ্যাঁ, কি 2টা যদি থাকে তাহলে এটা হচ্ছে 2-এর নিয়ম, যদি 8টা থাকে সেটা হচ্ছে কি অষ্টকের নিয়ম। ক্লিয়ার? ওকে, এরকম তুমি যদি, হ্যাঁ, এরকম তুমি যদি নিয়ন করো, তাহলে দেখো নিয়ন কত 10, নিয়নের ইলেকট্রন বিন্যাস করি দেখি 1s2, 2s2, 2p কত 6, তাহলে 6, 7, 8, 9, 10। এখন দেখো তো তুমি, সরি, দেখো তো এখানে সর্বশেষ শক্তি স্তর কোনটা, এই যে এটা, তাহলে কয়টা আছে 6, 7, 8, তাহলে 8টা আছে, এটা হচ্ছে কি নিয়ম বা অষ্টক। হ্যাঁ, 8টা পূরণ হয়েছে, অষ্টক। ওকে, এখন আমরা যদি যৌগের ক্ষেত্রে দেখি বিষয়টা কেমন হয়, যৌগের ক্ষেত্রে দেখি CCl4, হ্যাঁ, কার্বন টেট্রাক্লোরাইড, এটা দেখি একটু কেমন হয়। তাহলে আমরা একটু ডায়াগ্রামের মাধ্যমে দেখি। কার্বন, কার্বন কত বলতো, কার্বন কিন্তু 6, তাহলে 1, 2, দ্বিতীয় কক্ষপথটা দেখাই, কয়টা, 4টা থাকে, তার 4টা 4 জায়গায় দেবো, কারণ কি 4টা আছে যে অন্য পরমাণু। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। ক্লিয়ার? এখন ক্লোরিনটা দেখে, আচ্ছা
তাহলে ক্লোরিন কত? 17। 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 2 10 হয়েছে, আর কটা থাকে? 7টা। ওকে, তাহলে এখানে একটা দিয়ে দিলাম, বাকি কটা থাকে? 6টা। এই যে 1 2 3 4 5 6। ক্লিয়ার? ওকে, এবার দেখি এটার ক্ষেত্রে। এখানে একটা দিলাম 1 2, তাহলে কটা থাকে? 6টা থাকে বাকি। 1 2 3 4 5 6। এইটার ক্ষেত্রেও দেখাই। দেখো 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ আচ্ছা এখানেও হয়ে গেছে। আচ্ছা, তো কি বলছিলাম বলো দেখি। কোন মৌলের বা কোন যৌগের, হ্যাঁ এটা তো আমরা যৌগের, মৌলেরটাতে বলেছি যৌগের ক্ষেত্রে। দেখো কোন যৌগের, আমরা ডায়াগ্রাম যখন আর্ট করব, তো ডায়াগ্রামে কি কেন্দ্রীয় পরমাণু যেটা আছে, হ্যাঁ রিমেম্বার কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু কোনটা? এই আগে ফাউন্ড করো তো, আগে কিন্তু এটা প্রথমেই পড়েছি। দেখো তো কেন্দ্রীয় পরমাণু এখানে কোনটা হবে? কার্বন। কার্বনের যোজনী কত? 2 আর হচ্ছে 4। ক্লোরিনের কত? 1। তার কে হবে? কার্বন হবে অবশ্যই, নিশ্চিন্তে কার্বন। কার্বন কেন্দ্রীয় পরমাণু। তাহলে কেন্দ্রীয় পরমাণু সর্বশেষ, কেন্দ্রীয় পরমাণু কি সর্বশেষ শক্তি স্তরের, সর্বশেষ শক্তি স্তরের, হ্যাঁ ইলেকট্রনগুলো নিয়ে আমরা কাউন্ট করব। দেখা যাচ্ছে যে কয়টা হচ্ছে, দেখো তো 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। কি বলছিলাম? 8টা যদি থাকে তাহলে সেটা হচ্ছে অষ্টক। তাহলে 8টা হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে কি অষ্টক, হ্যাঁ এটা হচ্ছে অষ্টক যৌগ, অষ্টক পূর্ণ যৌগ। ক্লিয়ার? অষ্টক সম্পর্কে ক্লিয়ার হচ্ছে আশা করি। এবার আমরা অষ্টক সম্প্রসারণ নিয়ে একটু কথা বলবো। অষ্টক সম্প্রসারণ। আচ্ছা দেখো, অষ্টক সম্প্রসারণ জিনিসটা কি? অষ্টক সম্প্রসারণ হচ্ছে 8-এর বেশি থাকবে। কি বললাম? কার ক্ষেত্রে থাকবে? তোমার হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ শক্তি স্তরটাতে 8-এর যদি বেশি ইলেকট্রন থাকে তাহলে তাকে বলে অষ্টক সম্প্রসারিত যৌগ। ক্লিয়ার? ওকে, একটা এক্সাম্পল নিয়ে আমরা আসি। যেমন এক্সাম্পল দেওয়া যায় PCl5, যার নাম কি? ফসফরাস পেন্টাক্লোরাইড। ওকে, তো এটা আমরা আর্ট করি ডায়াগ্রামের মাধ্যমে। ফসফরাস একটু নিচের দিকে আর্ট করি। 1 2 3 4 10 হয়েছে, হ্যাঁ আর কটা থাকে? 5টা। তাহলে 5 জায়গায় 5টা দিয়ে দিব। 5 জায়গায় 5টা দিয়ে দিলাম। এখন কি ক্লোরিনটা দেখাবো। আচ্ছা আমি শুধু ক্লোরিনের ক্ষেত্রে তোমার ইয়াটা দেখাই, হ্যাঁ ওয়েট। 1 2 3 হয়েছে না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। ওকে, এইভাবে প্রতিটা ক্ষেত্রে দেখাবো। হ্যাঁ আমি একটা দেখা দিয়েছি, বাকিগুলো তোমরা নিজেরাই একটু দেখে নিও। আমি জাস্ট ক্লোরিনটা দেখাচ্ছি, হ্যাঁ সর্বশেষটা দেখাচ্ছি শুধু। তাহলে এখানে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। সেম ভাবে এখানেও
1 2 3 4 5 6 এইখানেও দেখি 1 2 বুঝছো? দেখো এখন আমরা কথায় আসি। কি বলছিলাম? কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে আমরা বিবেচনা করব। দেখো তো কেন্দ্রীয় পরমাণু কোনটা? ফসফরাস। কারণ কেন? কারণ ফসফরাসের কি যোজনী কত? 3 5, ক্লোরিন কত? 1। তাহলে কি হবে? ফসফরাস হবে। ওকে, এখন এখানে দেখো কি বলছিলাম, কেন্দ্রীয় পরমাণুটার সর্বশেষ কক্ষপথ নিয়ে কথা বলতো। তাহলে দেখো তো কয়টা আছে? 1 2 3 4 5। তাহলে 5 দুগুণা কত হয়েছে? 10 হয়েছে। তাহলে কি 8-এর বেশি হয়েছে না? 8-এর বেশি যেহেতু হয়েছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত যৌগ। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে। আচ্ছা, এবার আমরা অষ্টক সংকোচন নিয়ে কথা বলবো। অষ্টক সংকোচন। দেখো লাস্ট টপিক আমাদের অষ্টক সংকোচন। তাহলে অষ্টক সংকোচনটা কি হতে পারে বলতো? 8-এর বেশি যখন হইলো তখন কি? অষ্টক সম্প্রসারণ নাম দিলাম। এখন 8-এর যদি কম হয়ে যায়, কার ক্ষেত্রে? কেন্দ্রীয় পরমাণুর ক্ষেত্রে, সর্বশেষ শক্তিস্তর। 8-এর যদি কম হয়ে যায় তাহলে সেটা হলো অষ্টক সংকোচন। ওকে, তো এরকম একটা এক্সাম্পল নিয়ে আসি আমরা। এটার এক্সাম্পল এইটা বলা যেতে পারে, হ্যাঁ, PCl3 বলতে পারো তুমি। আর বলা যেতে পারে বিভিন্ন যৌগ আছে। হ্যাঁ, আচ্ছা দেখি এটা একটু এক্সাম্পলটা নিই। কত হয়েছে আমাদের? 8 9 10, হ্যাঁ, 11 12 13 14 15। ওকে, না এটা কি হবে আদৌ? এটা কি আদৌ হবে? এটা হবে না। এটা কিন্তু হবে না। আচ্ছা, আমরা অন্য একটা যোগ নিই। হ্যাঁ, যেমন এটা নিয়ে একটু দেখি তো। আশা করি হওয়ার কথা। একটা দেখি তো, বরণ। বরণ কত? বরণ কত? 5, তাই না? তাহলে 1 2 3 4 5। ক্লিয়ার? ফ্লোরিন কটা আছে? ফ্লোরিন আছে 3টা। এখানে কেন্দ্রীয় পরমাণু কিন্তু বরণ। হ্যাঁ, কেন? কারণ তো জানেন ওই যে যোজনী বেশি যার। আচ্ছা, তাহলে এখানে ফ্লোরিন দেখাই। ফ্লোরিন কত? 9। তাহলে 1টা 2টা 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6। কেন ভাই? ও ইয়েস, একটু ভুলে গেছিল, সরি। দেখো তাহলে কি? ফ্লোরিন 1 2, দ্বিতীয়ত কয়টা থাকবে? দ্বিতীয়ত কয়টা থাকবে? 7টা, তাই না? তাহলে এখানে একটা দিলাম। আর কয়টা থাকে? 1 2 3 4 5 6। এটা দেখেন ফ্লোরিন 1টা 2টা, এর কয়টা থাকবে? 7টা। তাহলে এখানে দেখো 1 2 3 4 5 6। ঠিক আছে? এখানে অবস্থা 1 1 2 3 4 5 6 7 8। এখানে তো একটা দিয়ে দিচ্ছে। তাহলে দেখো তো কি বলছিলাম? কেন্দ্রীয় পরমাণুর সর্বশেষ
কক্ষপথে আমাদের ইলেকট্রনগুলোকে কাউন্ট করতে হবে। যদি 6 এর কম হয় তাহলে সেটা হচ্ছে অষ্টক সংকোচন। তাহলে দেখো তো 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, তাহলে 6টা হয়েছে, 6টা হয়েছে, তার মানে কি 8 এর কম, তাহলে কি এটা অষ্টক সংকোচন। ক্লিয়ার? আশা করি আজকে যে টপিকগুলো পড়াইছি সবগুলো তোমরা ক্লিয়ার হচ্ছে। প্রথমে আমরা কি পড়ালাম, যোজনী সম্পর্কে একটু কথা বলছি, হ্যাঁ, কেন্দ্রীয় পরমাণু নিয়ে একটু কথা বলছি, মুক্ত জোড় ইলেকট্রন কি এটা আমরা পারবো আশা করি বের করা শেখাইলাম, হ্যাঁ, বন্ধন জোড় কি এটাও শিখেছি, অষ্টক কি, অষ্টক সম্প্রচারণ, অষ্টক সংকোচন সবগুলোই সুন্দরভাবে আলোচনা করা হয়েছে। তাহলে তোমরা ভিডিওটা আবার যদি কেউ না বোঝো সুন্দরভাবে আবারও দেখবা প্রথম থেকে, হ্যাঁ, আর যদি কিছু না বুঝে থাকো তারপর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আমরা পরবর্তীতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকো তাহলে। আজকে মানে এই পর্যন্ত, হ্যাঁ, আসসালামু আলাইকুম।